ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিক খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশের পুঁজিবাজার। 2021 সালের শেষ থেকে বলা যায় এই বাজারে বিরাজ করছে দীর্ঘ মন্দা। ইকুইটি মূলধন কমেছে প্রায় 40%। এই মন্দা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যেমন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, মিউচুয়াল ফান্ড এবং বাজার মধ্যস্থতাকারী স্টক ব্রোকার এবং অন্য অংশীদার সহ 20 লাখেরও বেশি বিনিয়োগকারীকে প্রভাবিত করেছে। এসব নিয়ে টালিখাতায় আজকের আলোচনার বিষয় পুঁজি বাজারে লেনদেন বাড়বে কিভাবে। আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সাবেক সিনিয়র সহ সভাপতি আহমেদ রশিদ লালী এবং অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসির সিইও কান্তি কুমার সাহা। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের টালিখাতায়। শুরুতে কান্তি কুমার সাহা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সপ্তাহের শেষ কার্যত বৃহস্পতিবার কিছু উত্থান হলেও টানা দরপতনের বৃত্তে আটকে আছে আমাদের এই পুঁজিবাজারটি। আসলে এই বৃত্তে আটকে থাকার বিষয়টা আসলে ছুটবে কিভাবে, কবে নাগাদ, কোনো আছে কি উপায়? ধন্যবাদ। ক্যাপিটাল মার্কেট অলওয়েজ ভেরি সেন্সিটিভ। এটা এতদিন ধারাবাহিকভাবে যে ক্যাপিটাল মার্কেটের গতি প্রকৃতি, ওঠানামা বা ভলিউম এটা যে চলছে, দেয়ার ইজ নো নিউজ যে যার কারণে ক্যাপিটাল মার্কেট রাতারাতি বা খুব অল্প সময়ের ভিতরে মারাত্মকভাবে অ্যাক্টিভ হয়ে যেতে পারে। তার কতগুলো কারণ আছে। কারণটা হচ্ছে যে আমাদের কতগুলো চ্যালেঞ্জ আছে। সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জেস, হায়ার ইনফ্লেশন, দেন ডাউনগ্রেডিং অফ সভরেন রেটিং। এখন আরেকটা ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে ব্যাংকের ইনফ্লেশনের কারণে রেট অফ ইন্টারেস্ট ইজ ভেরি হাই। সো যখন ক্যাপিটাল মার্কেট ইজ নট বিহেভিং প্রপারলি বা এক্সপেক্টেড লেভেলে কাজ করছে না, তখন মানুষের কিন্তু সঞ্চয় যেটা সেটা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট না করে সেফ রিটার্নের দিকে যাবে। লাইক গভর্নমেন্ট কিন্তু সেভিং সার্টিফিকেটের ইন্টারেস্ট বাড়িয়েছে, পলিসি রেট বেড়ে গেছে, রেট অফ ইন্টারেস্ট ইন এফডিআর বেড়ে গেছে। সো এইরকম একটা সিচুয়েশনে মানুষ সেফ রুটে যাবে। নাম্বার 2 হচ্ছে বিদেশি ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে গেলে সভরেন রেটিং যেভাবে ডাউনগ্রেড হচ্ছে, এখন আউটলুক ইজ নেগেটিভ। এই সিচুয়েশনে উই ক্যানট এক্সপেক্ট এনি ফরেন ইনভেস্টমেন্ট। থার্ড হচ্ছে যে আমাদের নতুন নতুন আইপিওর যে সাপ্লাই বা বন্ডের যে সাপ্লাই সেটা নাই। আপনি যদি দেখেন যে গত 6 মাসে বা 12 মাসে কতগুলো আইপিও এসছে, হার্ডলি একটা দুটো বা তিনটা, তাও ইন্স্যুরেন্স কোম্পানি এসছে বা খুব ছোট কোম্পানি, বড় কোনো মৌলভিত্তির কোনো কোম্পানি কিন্তু আইপিও তো আসেনি। সুতরাং এই এতগুলো কারণে ক্যাপিটাল মার্কেট এই মুহূর্তে মারাত্মক বিহেভ করবে, ভলিউম বেড়ে যাবে, মানুষ ইনভেস্ট করবে, এরকম কোনো সুযোগ নেই। তো এইসব কারণেই কিন্তু ক্যাপিটাল মার্কেটের এখন যে অবস্থাটা, আপনি বলছিলেন যে আজকে একটু উত্থান সামান্য, এটা নেগলিজেবল। টার্নওভার 400 কোটির ভিতরে আছে, মানুষ বেশি টাকা হোল্ড করতে চাচ্ছে ইন দ্য ফর্ম অফ ক্যাশ। অনেক ব্যাংকের লিকুইডিটি এবং ভেরিয়াস গভর্নেন্সের কারণে মানুষ টাকা উইথড্র করে নিয়েছে, কনফিডেন্স পাচ্ছে না। শেয়ার মার্কেটে এই যে যতগুলো কারণ বললাম, এগুলোর কারণে মানুষ এখন ক্যাপিটাল মার্কেট মুখী হচ্ছে না। সো দিস ইজ কোয়াইট ন্যাচারাল। বাট কি কি করলে করা যাবে সেটা, দেয়ার আর মেনি মেনি ওয়েজ। সো সেটা হয়তো একটা পজিটিভ একটা ভাইব তৈরি করা যেতে পারে। বাট দ্যাট অলসো লিঙ্কড উইথ দিস political stability, macro economy, government fiscal policy, and inflation, overall deficit financing, everything is linked. আর নতুন কোম্পানির লিস্টিং হতে আসা, বন্ড মার্কেটের যে অবস্থা সেখান থেকে উত্তরণ ঘটানো, এমন নতুন কোনো ম্যাজিক না। দিজ আর উই টকড অ্যাবাউট দিস থিংস and these are all known. নিশ্চয়ই, আপনি থাকুন আমাদের সাথে। আহমেদ রশিদ লালী, আপনার কাছে এবার যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে পুঁজিবাজারে বিশেষ তহবিলের মেয়াদ শেষ হচ্ছে কিন্তু এই যে আগামী 9 তারিখ ফেব্রুয়ারি বলতে গেলে। ইতিমধ্যে ডিবিএ সেটি বাড়ানোরও দাবি জানিয়েছে এবং 300 কোটি টাকা করার একটি কথা বলেছে। আসলে সব মিলিয়ে এটার প্রভাব কতটা পড়বে, কতটুকু প্রভাব পড়তে পারে বলে মনে করছে? জি, ধন্যবাদ। এইটা যদি বাড়ানো না হয় তাহলে প্রাথমিকভাবে একটা প্রেসার আসবে পুঁজিবাজারে, এবং এই সেল প্রেসার আসাটা বাজার কতখানি গ্রহণ করতে পারে সেটা হলো বিষয়। নাও পয়েন্ট ইজ যে এই জিনিসটা তো আমার কাছে মনে হয় যে ডিএসসি এবং এসইসি, যদিও ডিবিএ একটা চিঠি দিয়েছে উইচ ইজ গুড, কিন্তু এটা ডিএসসি আর এসইসি এই জিনিসগুলোকে ফাইন্যান্স মিনিস্ট্রিতে নিয়ে টাইমটা বাড়াইতে হবে। এটা এসইসি কিছু করতে পারবে না, বাট এসইসি হোয়াট দে ক্যান ডু ইজ দে ক্যান রিকমেন্ড যে
আরো 2-3 বছরের সময় বাড়ানো হোক, এবং এফআইডি থেকে একটা সার্কুলার চিঠি দিয়ে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করা। তো এটা ইমিডিয়েটলি করা উচিত, দেরি হয়ে গেছে। এটা আমার মনে হয় ডিসেম্বর মাসেই করা উচিত ছিল, কিন্তু এটা তো এখন সেল আসলে একটা বাজারে চাপ নিতে পারবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এই যে টাকাগুলা বাজার থেকে যখন চলে যাবে তখন তো আরো সংকট হবে। আর যেহেতু আমাদের বাজার এই মুহূর্তে বাজারে কোনো কনফিডেন্স নাই, একেবারেই লো লেভেলে চলে গেছে কনফিডেন্স বিনিয়োগকারীদের, বড় বিনিয়োগকারী যারা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস তাদের, এবং ইনস্টিটিউশনের কোনো রকমের কোনো নাই, একেবারে কনফিডেন্স নাই। যে কারণে প্রাথমিক যে কাজটা এবং সবচাইতে প্রথম কাজ যেটা দরকার প্রয়োজন, সেটা হলো বাজারে কনফিডেন্স রিস্টোর করা। না, এই কনফিডেন্স রেস্টোর করার মূল কাজই হলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আপনি যদি লক্ষ্য করেন তাহলে আজকে 4-5 মাস ধরে যে নতুন কমিশন গঠিত হলো, এই কমিশনের কোনো কার্যকলাপই নাই যে কনফিডেন্সের জন্য কিছু কাজ করুক, সেই জিনিসটা নাই। ওনারা আছেন শুধু ফাইন করো, ফাইন নাও, 1000 কোটি টাকা পর্যন্ত ফাইন করে ফেলেছে বিভিন্নভাবে, যে কারণে এই কনফিডেন্সের আরো বেশি ঘাটতি হয়েছে। আপনি দেখেন 200 অ্যাকাউন্টস ফ্রিজ করা আছে, মোর দেন 200 অ্যাকাউন্টস। এই অ্যাকাউন্টসগুলো যদি আপনারা না ছাড়িয়ে দেন, যারা ভলিউম দিত এইরকম বিনিয়োগকারীদের অ্যাকাউন্টস আপনারা ফ্রিজ করে রেখেছেন, বিএফআইইউ, আপনারা যদি এইটা বিএফআইইউর সাথে বসে একটা সুরাহা না করেন তাহলে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। প্রত্যেক মাসে ওনারা 30 দিনের জন্য এই ফ্রিজিংটা বাড়ায় দেয়, বাট যাদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে তারা জানে না কেন তাদের অ্যাকাউন্টটা ফ্রিজ হয়েছে, আজকে 6 মাস হয়ে যাচ্ছে। সো এইসব জিনিস যদি আপনারা ক্লিয়ার না করেন তাহলে বাজারে কনফিডেন্স রিগেন হবে না, এবং আরও কিছু অ্যামেন্ডমেন্টস করতে হবে। আপনারা টাস্ক ফোর্সের জন্য বসে আছেন, দেখেন কি সুন্দর সুন্দর কাহিনী। এই টাস্ক ফোর্স 4-5 মাস ধরে কিছুই প্রডিউস করতে পারলো না এখন পর্যন্ত। সো এখন এইটাকে আউটসোর্স করা হয়েছে, যদি আমি বলি তাহলে ভুল হবে না। কিভাবে আউটসোর্স করা হলো? আরো 10 জনকে ফোকাস গ্রুপ হিসাবে ইনক্লুড করা হয়েছে। তো এই যে ফোকাস গ্রুপকে ইনক্লুড করা হয়েছে, তাহলে 5 মাস ধরে আপনারা কি করলেন? তাহলে এই ফোকাস গ্রুপকে আগে কেন করলেন না? আফটার 5 মান্থস ওয়াই? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এই টাস্ক ফোর্সের লোকেরা বলছে যে আমরা এই 10 জনকে পিক করলাম, এদের ক্লিন ইমেজ আলা লোক। তাহলে আমি যদি বলি যে ক্লিন ইমেজের সার্টিফিকেট দেওয়ার জন্য টাস্ক ফোর্স বসে আছে, ওয়াই ডু দে সে লাইক দ্যাট? আপনি নেন না ভাই, কোনো সমস্যা তো নাই, কিন্তু ওয়াই ইউ হ্যাভ টু সে দ্যাট আমি ক্লিন ইমেজের লোক 10 জনকে নিয়েছি? তার মানে ইউ আর ডিস্ট্রিবিউটিং সার্টিফিকেট। হু গেভ ইউ দিস অথরিটি? কেন আপনি এইভাবে বলতে চাচ্ছেন? পুঁজিবাজারে কি আর লোক নাই? আপনারা ওনাদেরকে নিয়েছেন, ভালো কথা, সেখানে আমার কোনো আপত্তি নাই, কিন্তু অন্তত পক্ষে আল্লাহর ওয়াস্তে আপনারা ক্লিন ইমেজ আর ভালো লোক এই সার্টিফিকেট দিতে যেন না প্লিজ। এটা খুব একটা অপরাধমূলক কাজ করেছেন আপনি। ক্লিন ইমেজ, হোয়াট ডু ইউ মিন বাই ক্লিন ইমেজ? ওই 10 জনের ক্লিন ইমেজ আছে, আর কারো ক্লিন ইমেজ নাই? মানে এইসব কাজ যদি ওনারা করেন তাহলে তো এটা প্রোডাক্টিভ কোনো কিছু হলো না। তো এখান থেকে বিরত থাকতে হবে টাস্ক ফোর্সে। এবং বিনিয়োগকারীরা বলে, আমি শুনেছি যে তাহলে 5 মাস পরে যদি ওনারা একটা ফোকাস গ্রুপ বানান তাহলে কি হ্যাভ দে ফেলড ইন দেয়ার ওয়ার্ক? কারণ এটার জবাব তো ভাই আমি দিতে পারবো না, এটা ওনারাই দিতে পারবে। যে 5 মাসে ওনারা একটা প্রাইমারি রিপোর্ট দিতে পারলো না, তার মানে ওনারা ফেল করছেন না? নিশ্চয়ই আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আলাপ করবো। আহমেদ রশিদ আলী, আপনি থাকুন আমাদের সাথে। কান্তি কুমার শাহ, আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতি পরে আমরা আবারও ফিরবো আলোচনায়। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিক হাতায়, সঙ্গে থাকুন।
আবারও স্বাগত। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায় আলোচনার বিষয়ে পুঁজিবাজারে লেনদেন বাড়বে কিভাবে, আমরা ফিরছি আলোচনায়। কান্তি কুমার সাহা, বিরতির আগে আপনি আপনার প্রশ্নোত্তরে বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরেছেন। বিদেশি ইনভেস্টমেন্টের কথা বলেছেন, বন্ডের সাপ্লাই, আইপিওর কথা বলেছেন, পলিটিক্যাল স্টেবিলিটির কথা বলেছেন। আমি যদি তৃতীয় পয়েন্টটা যদি ধরি, আমাদের পরিবর্তিত প্রেক্ষাপটের পর বিভিন্ন জায়গায় সংস্কার হচ্ছে, রাজনৈতিক সংস্কার এবং অর্থনৈতিক খাতের সংস্কার যদি বলি, পুঁজিবাজার সংস্কারটা যদি আমি বলি একই সাথে হচ্ছে। কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া এই যে এই খাতের সংস্কার আসলে কতটুকু সুফল হবে বা আলোর মুখে দেখবে বলে মনে করছেন? দেখেন, এগুলো ইন্টারলিঙ্কড। একটাকে খারাপ রেখে আর একটাকে ভালো হতে পারে না। সো দ্য প্রিকন্ডিশন ফর ম্যাক্রো ইকোনমি ইমপ্রুভমেন্ট ইজ দ্য ফার্স্ট থিং ইজ স্টেবিলিটি। এটা আমাদের এখনো এই লেভেলে যদি চলতে থাকে তাহলে আমরা ইকোনমি হয়তো রান করবে, কিন্তু ইকোনমির জন্য যে রিফর্ম গুলো দরকার সেগুলো করা দরকার, সেটা ডিফারেন্ট। আমি আসি ক্যাপিটাল মার্কেট আলোচনায়। সেটা হচ্ছে আমি কতগুলো কারণ বলছিলাম যে কিভাবে লেনদেন বাড়তে পারে, দ্যাট ওয়াজ ইওর টপিক। কিন্তু লেনদেন বাড়ানোর জন্য আমি যদি একদম প্রাইমারি ক্যাপিটাল মার্কেটের প্রোডাক্ট দিয়ে শুরু করি, যে আইপিও। আইপিও গত 12 মাসে কয়টা আসে, কেন আসে না? তাহলে আনতে গেলে আমার এই ইনভেস্টরদের কনফিডেন্স ইজ ডাউন। তাদের কনফিডেন্সটা ইনক্রিজ করার জন্য কি করতে হবে? আমার ভালো ভালো কোম্পানিকে মার্কেটে আনতে হবে। মার্কেটে আনতে হবে কেন? তারা মার্কেটে কেন আসে না? বিকজ ইনসেন্টিভ নাই। ইনসেন্টিভ দিলে তারা মার্কেটে আসবে। গভর্নমেন্টের গ্রিনফিল্ড প্রজেক্ট এবং এক্সিস্টিং প্রজেক্ট আমরা বলেছি যে তারা ব্যাংক বোরিং এ না গিয়ে, কারণ গভর্নমেন্ট ব্যাংকগুলোর অবস্থা এমনিতেই খারাপ, সুতরাং তারা যদি আজকে ক্যাপিটাল মার্কেটে আসতো তাহলে গভর্নমেন্ট প্রতিষ্ঠানে কিন্তু আপনার কনফিডেন্স অনেক বেশি সাধারণ ইনভেস্টরদের সেখানে হতো, ইনস্টিটিউশন ইনভেস্টররাও আসতো। সুতরাং ট্যাক্স ইনসেন্টিভ বা যে কোনো ধরনের ইনসেন্টিভ ছাড়া এই মার্কেটে কোনো কিছু ডেভেলপ করা সম্ভব না। সেটা আপনি যদি দেখেন গত 3-4 বছরেও কি আদৌ কোনো এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে? না, হয়। রাদার আপনার আগে যে প্রোডাক্টগুলো একটু অ্যাপ্রুভাল আগে পাওয়া যেত সেগুলো এখন দীর্ঘসূত্রিতায় ভুগছে। যেমন একটা বন্ড মার্কেট ডেভেলপ না, কিন্তু কেন না, আমরা কিভাবে করতে পারি সেই উদ্যোগগুলো কিন্তু নেওয়া হয়নি। কারণ বন্ডে কেন মানুষ টাকা ইনভেস্ট করবে 5 বছর 7 বছরের বন্ডে যদি কোনো ইনসেন্টিভ না থাকে? কারণ ইটস এ নিউ থিং। সবাই ব্যাংকে চলে যাবে, ব্যাংকে সেফ জোন হিসাবে টাকা রাখবে। তারপরে হচ্ছে আপনার যে ফিসক্যাল পলিসি, দ্যাট প্লেস এস ইম্পর্টেন্ট রোল। আপনি টাইম টু এটা একটা পলিসির একটা কন্টিনিউটি থাকা লাগে। আজকে যারা বলা হয় যে স্পেশালি ফর দ্য ইনভেস্টার্স, স্মল হোক ইনস্টিটিউশন হোক, তারা লং টার্ম ইনভেস্টমেন্টে করবেন, আপনার শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করবেন। লং টার্মে থাকেন, ইউল বি গেইনিং, রাইট? কিন্তু লং টার্মের জন্য যে বেনিফিট গুলো পাওয়া দরকার সেগুলো ডিস্টর্টেড হয়ে টাইম টু টাইম। এগুলো এই নতুন নতুন গাইডলাইনের কারণে, এই ফ্লোর প্রাইস দিয়ে আটকে রাখা, একবার একটানা 1.5 বছর ছিল। তারপরে ইনসেন্টিভের তো কোনো বালাই নেই। ইভেন যে ডিভিডেন্ড ট্যাক্স, সেটা নিয়েও টাইম টু টাইম 1 বছর 1.5 বছর পর পরই কথাবার্তা চেঞ্জ করা, আবার এটাকে আবার পুনরায় ফেরত যাওয়া। এই ধরনের যদি মার্কেটের অবস্থা থাকে, পলিসি গাইডলাইনের এরকম অবস্থা থাকে, নতুন কোনো কিছু না আসে, নতুন কিছু ইনসেন্টিভ না দেওয়া হয়, তাহলে কেন মানুষ ইনভেস্ট করবে? নিশ্চয়ই আপনার পর্যবেক্ষণ তুলে ধরেছেন, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন আমাদের সাথে। আহমেদ রশিদ লালী, কান্তি কুমার সাথে তার বেশ কিছু পর্যবেক্ষণ তুলে দিচ্ছেন এবং বিরতির আগেও আপনি টাস্কফোর্স নিয়ে বেশ কিছু কথা বলে সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় কিভাবে আসলে এই জায়গায় লেনদেনটি এই মুহূর্তে বাড়ানো যেতে পারে বলে মনে করছেন। ওকে, ধন্যবাদ। দাদা যে কথাগুলো বললেন আমি সম্পূর্ণ একমত। পয়েন্ট ইজ দ্যাট এই বাজারটাতে কনফিডেন্স ফিরিয়ে আনতে হবে, ফ্রিজ অ্যাকাউন্টগুলো চালু করতে হবে, এই ইনভেস্টরদেরকে ফ্যাসিলিটেট করতে হবে, বিনিয়োগকারীদের ফ্যাসিলিটেট করতে হবে, তাহলে কোনো সমস্যা। শোনেন, আমি একটা এক্সাম্পল বলি। এক্সাম্পলটা হলো পাকিস্তানের ব্যাংকিং সেক্টর তো একদম চরমর অবস্থা, পুঁজিবাজারও অবস্থা খারাপ ছিল। তো গভর্নর সাহেব এবং এসইসি মিলে একটা সিদ্ধান্ত নিল যে আমরা এই ক্যাপিটাল মার্কেটকে ভাইব্রেন্ট করি। তো ক্যাপিটাল মার্কেটকে ভাইব্রেন্ট করার জন্য এই যে কাজগুলো ওনারা করেছেন, একটু দেখেন না, উঁকি মেরে দেখেন না কিভাবে, আশেপাশের দেশে দেখেন না কিভাবে হচ্ছে। এরপরে 1,09,000 10,000 পর্যন্ত ইন্ডেক্স গেল, মার্কেট ভাইব্রেন্ট হলো, টাকা ফ্লো করা শুরু করলো। পাকিস্তানেও কিন্তু লোকজনের ট্রাঙ্কের ভিতরে টাকা, কিন্তু সুটকেসে টাকা। বাংলাদেশেও এই মুহূর্তে অবস্থা কিন্তু এই একই রকমই, ট্রাঙ্কে টাকা, ব্যাংকে টাকা নাই। সো এই যে ভাইব্রেন্ট হওয়ার পরে পুঁজিবাজারে টাকা ফ্লো বেড়ে গেল প্রচুর পরিমাণে।
এবং অ্যাজ এ রেজাল্ট এই টাকাগুলোর ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের মাধ্যমে হয়। সো পুঁজিবাজারও চাঙা হয়ে গেল, ব্যাংকিং সেক্টরের লিকুইডিটি ক্রাইসিসও ঠিক হয়ে গেল, বিকজ টাকা আপনি বাসার থেকে বের করে আনতে পারলেন, সুটকেস থেকে বের করে আনতে পারলেন। বা আনফর্চুনেটলি আপনি বলেন আমার 5 মাসে কোন একটা ডিসিশন নেওয়া হয়েছে, পলিসি ডিসিশন, যে কারণে বাজারটা ভালো হবে, নট এ সিঙ্গেল। সো কাজেই এই সিদ্ধান্তগুলো এসইসিকেই নিতে হবে, এসইসিকেই করতে হবে, যেহেতু কনফিডেন্সের ঘাটতি বাজারে হয়েছে, টাকা পয়সা অর্থাৎ আসছে না। কনফিডেন্স রিস্টোর করার কোনো বিকল্প নেই এই মুহূর্তে। আহমেদ রশিদ লাল এবং কান্তি কুমার সাহা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদের আজকে তালিক হাতে এসে দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিক হাতে আছে পর্যন্তই। দেখা হবে আগামী পর্ব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা সবাইকে।